যাবে দৌড় দিলাম। তাহলে দেখো এখানে চার্লসের সূত্র প্রয়োগে গাণিতিক সমাধান। তো চার্লসের সূত্র আমরা জানি কি ছিল বলতো, ভি সমানুপাতিক টি। এটাতে কি পেয়েছিলাম, ভি ভাগ টি, ভি ওয়ান টি ওয়ান ভি টু টি টু। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের সূত্র। এগুলো সূত্র কিন্তু ছোট বাচ্চার অঙ্ক এগুলো সব, তাই না? সব হ্যাঁ, তো এগুলো ছিল। সো এগুলো পারবা, এগুলো আমি কিছু বলতেছি না, ম্যাথ দেখে নিবা। এটা দেখেছি। চার্লসের সূত্রে অনুসিদ্ধান্ত বা স্থির চাপে গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব। দেখো গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার প্রভাব। দেখো আমরা তো জানি যে আমরা দেখছি তাপ প্রয়োগ করার মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, তাই না? অর্থাৎ আমরা যদি বাইরে থেকে তাপ দেই বা তাপমাত্রা পরিবর্তন করে দেখি, তাহলে কি হয়, গ্যাসের অণুগুলো গতিশক্তি বেড়ে যায়। তাহলে কি হবে, দূরে দূরে চলে যায়, তার আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি, ঘনত্ব কমে যাওয়া। তাহলে আবার যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে কি হবে, গতিশক্তি কমে যাবে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেড়ে যাবে, এদের কি হবে, ঘনত্বটা বেড়ে যাবে, তাই না? তাহলে অবশ্যই গ্যাসের ঘনত্বের উপর কি আছে, তাপমাত্রার প্রভাব আছে। তাপমাত্রা বাড়লে ঘনত্ব হ্রাস পাই যাবে, ব্যস্তানুপাতিক। তাহলে ডাইরেক্ট যদি আমরা করি, আমরা বলতে পারি, ব্যস্তানুপাতিক দিতে পারি যে গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব। তাহলে কি লিখতে পারি, চার্লসের সূত্রে খালি ডেনসিটিটা বসে দাও, তাহলে শেষ। হ্যাঁ, তার মানে তুমি এটা করতে পারো, কিন্তু কি করতে পারো, তাহলে মনে করো টি ব্যস্তানুপাতিক 1/d, এটাও করতে পারো নাকি? তাহলে কি হচ্ছে বলো তো, টি ডি ইকুয়াল কে হচ্ছে, তাই না? তাহলে টি ওয়ান ডি ওয়ান সমান সমান টি টু ডি টু, বয়েলের সূত্র মতো হয়ে গেল, তাই না? বুঝতে পারছো? ওকে। আর এটা যদি দেখো যে আমরা চার্লসের সূত্র আছে এর আগের মতোই ইজি, যে আমরা কি পাইছি, ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু। এখন যদি আমরা ভি ওয়ানের জায়গায় কি জানি বলো তো, আমরা জানি ঘনত্ব ডি সমান কি বলতো, একক আয়তনের ভরকে ডাব্লু ভাগ ভি। তাহলে এখানে যদি ভিটা বের করে নাও তুমি, তাহলে ভি সমান ডাব্লু ভাগ ডি। এটা যদি বসায় দাও তুমি, এই যে এই মানগুলো যদি বসায় দাও, তাহলে এটা হচ্ছে এরকম, ঠিক আছে? ডাব্লু যেহেতু উভয় পক্ষে একই আছে, কাটিয়ে দিলা, তাহলে কিন্তু 1 ভাগ ডি ওয়ান ডি টু। এটা যদি ই করো, তুলে দাও সবটাই একইভাবে, তাহলে আমাদের হচ্ছে হলো এটা। তো এটা বোঝানোর কিছু নাই, ইজি। ওকে, এই দেখো এখানে একটু এই কথাটা একটু ভালো করে লেখা নেই তো, একটু দেখো। স্থির চাপে নির্দিষ্ট, স্থির চাপ বলতে কি বোঝায় বলো তো? স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হয়, কত বাড়লে? হ্যাঁ, তাহলে এখানে ধরি যে ধরে নিতে হবে, যদি 0 ডিগ্রিতে হয়, 0 ডিগ্রিতে স্থির যদি 0 ডিগ্রি হয়, তাহলে কত বাড়লে কি হবে, 273 ডিগ্রি বাড়লে হয়ে যাবে, তাই না? অর্থাৎ 273 কেলভিন আছে, আর হ্যাঁ দ্বিগুণ করলে তুমি আর কি, মানে 0 ডিগ্রি আছে, এখান থেকে দ্বিগুণ করলে আর কি। আর স্থির চাপে নির্দিষ্ট, এটা কি, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা, তো এগুলো পারবা, কিন্তু এগুলো পারবা, এগুলো আমাকে করে দেখাইবা, ঠিক আছে? এখন আসছি আমরা গে-লুসাকের চাপের সূত্র, সবগুলো একই সিস্টেমের এখানে। তাহলে দেখো আমরা এর আগে দেখে এটা যেটা বললাম, এটা কি ছিল বলতো, চাপ স্থির ছিল, অর্থাৎ আইসোবার কিছু, এটা কি বলবো, এটা লেকচার থেকে বলবো আমরা আইসোবার। এর আরেকটা ছিল কি বলতো, আইসোথার্ম, এটা আইসোবার, এটা হবে আইসোকোর, অর্থাৎ এটাতে আয়তন ফিক্স থাকবে। তিনটা জিনিস ফিক্স থাকতেছে। প্রথমটা ছিল কি বলতো, তাপমাত্রা, তারপরটা হলো চাপ, তারপরটা হলো আয়তন। তো বাকিটা একই। তাহলে আয়তন যদি ফিক্স থাকে, ফিক্স করে আর কি থাকে, চাপ আর তাপমাত্রা। তাহলে এই সূত্র বলে ফেলো। তাহলে স্থির কি হবে, স্থির আয়তন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে পি সমানুপাতিক টি, এটাই কিন্তু, ঠিক আছে? তাহলে এটাই দেখো, আমি ওগুলো লিডিং দিলাম না, এই যে এটাকে আবার কি বলা হয়, অ্যালপনের সূত্র বলা হয়, এটা একটু পড়ে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে সূত্রটা কি বলতো, গে-লুসাকের, আমি এই যে এটা আমারটা, আমি যখন ছিলাম আমার উল্টাপাল্টা হয়ে যেত, গে-লুসাক আমার লে-গুসাক বলতাম, বুঝছো? উল্টাপাল্টা হয়ে যেত কথাটা, গে-লুসাক আর লে-গুসাক এরকম হইতো, আমার অনেক কনফিউশন হয়ে যেত, মানে উল্টাপাল্টা করে ফেলতাম। স্থির আয়তনে দেখো নির্দিষ্ট পরিমাণ বা এন মোল কোনো গ্যাসের চাপ পি এবং কেলভিন তাপমাত্রা টি হলে এর সূত্রটা যেটা আছে, তাহলে পি সমানুপাতিক টি। তাহলে এটা তো জানো এগুলো কেমনে হয়, হ্যাঁ, আগের সূত্রগুলোর মতোই। তাহলে P1 ভাগ
আর T1 সমান কে, তাহলে এটা যদি দাও সবের ক্ষেত্রে এরকম আমি দুর্বল পাবো, তাহলে P1 বা T1 সমান P2 বা T2, আমরা এগুলো পাই, এটাই হলো সূত্র। ওকে, তাহলে এইভাবে দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে, চাপ বৃদ্ধি পাবে অবশ্যই, তাই না? কি সমানুপাতিকটি কিভাবে, এটা এটা নর্মাল যদি তুমি ভাবো, চাপ বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি পায়। নর্মালি উল্টাটাই যদি বোঝো, উল্টাটাই ভাবো, তাপমাত্রা বাড়লে কি হয়, চাপ বাড়ে কিনা? কারণ আমরা যদি কোনো একটা আবদ্ধ পাত্রে যদি কোনো গ্যাস থাকে, যদি বাইরে থেকে তাপ দেই, তাপ নিলে গতিশক্তি বেড়ে যায় অনেকগুলোর, তাই না? তাহলে কি হবে, ছোটাছুটি করবে, ফলে কি করবে, তার একক আয়তনের যে ধাক্কাটা, বলটা কি বেশি হবে না কম হবে? বেশি হবে, এই জন্য কি চাপটা বেড়ে যায়, বুঝতে পারছো? এই জন্য তাপমাত্রা বাড়লে কি হয়, চাপ বেড়ে যায়। আমাদের কাছে তাপমাত্রা রোদের সম্পর্ক আসছিল, তাপমাত্রা বাড়লে রোদ হয় বাড়ে না, ওটা আলাদা বিষয়। তাপমাত্রা বাড়লে রোদ কেন বাড়ে বলতে পারবা? লিখিতে ইসলাম তো উল্টা বলে লিখে রাখছো নাকি? না না, তাপমাত্রা বাড়লেই গ্যাসের কমে, কমার কারণে অণুগুলো ছোটাছুটি করে, প্লাস আবার তোমার তাপমাত্রা বাড়লে তো পরিবাহীর আয়তনটাও বেড়ে যাবে। তখন ওটা না, ওটা বিষয় না, ইলেকট্রন চলার বাধা হয়। তখন অণুগুলো যখন কম্পনশীল হবে, তখন এর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো সহজে চলাচল করতে পারবে না, বাধাগ্রস্ত হবে, এর কারণে রোদ বেড়ে যাবে। ওকে, তারপরে এটা হলো, এই যে এটা তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন, এটা কিন্তু খ নম্বরে আসতে পারে, ঠিক আছে? সো এই যে এখানে লেখা আছে সমাধান, একটু দেখে নেব, আমি যেগুলো বললাম সেগুলাই, ঠিক আছে? তাহলে গ্যাসের চাপের পরিমাণ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, এইটা কিন্তু বারবার আসতেছে বিষয়টা। আমাদের কিন্তু সেলসিয়াস দেওয়া থাকবে, আমাদের কি করে নিতে হবে, কেলভিন। আমাদের সবগুলা সূত্রে কি সূত্র দিয়ে চলে বলো তো, কেলভিনের একক দিয়ে চলে, তো আমাদের কেলভিন করে নিতে হবে সবসময়। ওকে, এই যে এখানে দেখো অঙ্কগুলো, আশা করি এগুলো করে দিতে হবে না, লাগবে লাগবে না, না? ওকে, এগুলো পারবা, এগুলো পারবা। এই একটা অঙ্ক আমি একটু দেখাচ্ছি, একটি সেফটি বাল্বযুক্ত জ্বালানি, কি হয়েছে বলো তো, সেফটি বাল্বযুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডারে 23 ডিগ্রি সেলসিয়াস ও 0.99 ATM চাপে মিথেন গ্যাস ভর্তি আছে। তাহলে একটা সেফটি বাল্বযুক্ত মানে একটা বদ্ধ সেফটি বাল্বযুক্ত সিলিন্ডার গ্যাসের মধ্যে গ্যাস আছে, কি গ্যাস, মিথেন গ্যাস। তার তাপমাত্রা কত, 23, চাপ কত, এত ATM দেওয়া আছে। এখন কথা হলো, ভেতরে গ্যাসের চাপ আমরা কি করলাম, টর একটা একক, হ্যাঁ, অন ATM না, অন মিলিমিটার মার্কারি, অন টর, ঠিক আছে? 1 ATM সমান 760 ATM। তাহলে দেখো গ্যাসের ভেতরে গ্যাসের চাপ এত টর এর বেশি হলে কি হবে, সেফটি বাল্বটি খুলে যাবে। তাহলে দেখো আমরা যদি, তাহলে এত টরের বেশি হলে কি হবে, খুলে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে কত টর আছে আমরা কিন্তু বের করতে পারবো, হ্যাঁ, অর্থাৎ এখানে 760-এর একটু কম, 760-এর একটু কম টর আছে, তাহলে আমাদের এত করলে কি হবে, খুলে যাবে। তাহলে আমরা দেখো, তাহলে দেখো এটাকে যদি আমরা T1 ধরি, এটাকে বলো কি চাপ P1, তাহলে এটা কি, এটা চাপ না, এত বেশি করলে এটা হলো P2, তাহলে এখানে তাপমাত্রা কত হচ্ছে, T2 বের করতে পারবো কি না, হচ্ছে ওটাই বললাম। দীপ প্রশ্ন কি বলে, আগে এইগুলো তথ্য বের করলাম। ওই গ্যাস ভর্তি সিলিন্ডারটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হ্যাঁ সেন্টিগ্রেডে ফুটন্ত পানিতে রাখলে সেফটি বাল্বটি খুলবে কি? এখন কথা হলো যে তাপমাত্রার সাথে কি বলতো, চাপের একটু কি আছে, সম্পর্ক আছে না? এখন কথা হলো, এখানে তাপমাত্রা ছিল 23, আমি নিয়ে গেছি কত, 100। এখন তাহলে আমাদের T1 আছে, T2 আছে, P1 আছে, P2 বের করব। যদি বের করে দেখি যে এর টরের বেশি হয়ে গেছে, তার মানে খুলে গেছে। আর যদি বেশি না হয়, খুলে যাবে। তার কারণ এত টরের বেশি হলে কি হবে, খুলে যাবে। তাহলে দেখবো আমরা যে আসলে আমাদের P2টা কত হয়, P2 বেশি হলে খুলবে, কম হলে খুলবে না। ক্লিয়ার? কারো সমস্যা আছে, কনফিউশন থাকলে বলো, আমি একটু ভালো করে বুঝাই দেবো। আপনি এই জন্য বলতেছি না, এমনিতেই বোঝা গেছে? তাহলে এখন তোমাদের কি করতে হবে, এই যে খালি এমনিতে বলে তো হবে না সহজ অঙ্ক, কিন্তু আসলে এইগুলো অঙ্ক ভুল হয় এককের ক্ষেত্রে। এই যে এখানে 23 ডিগ্রি সেলসিয়াসকে কি করতে হবে, কেলভিনে করতে হবে, এটা কেলভিন করতে হবে, এটা কি করতে হবে,
এটিএমটা টরে করতে হবে। যে কোনো টরে করবা মানে এটা এটিএম টর করবা বা এটাকে কি করতে হবে এটিএম করতে হবে, এটিএম করে নেওয়া লাগবে। হ্যাঁ, যে কোনো একক রাখতে হবে, কিন্তু তাপমাত্রা অলওয়েজ কি রাখবা, কেলভিন। আর বাকিগুলা সেম রাখলে চলবে। ঠিক আছে, ওকে এইগুলা। এখন দেখো একটা সূত্র এখানে আছে, সেটা হলো কি বলতো, অ্যাভোগাড্রো সূত্র। এটা আমি এখন পড়াচ্ছি না, নাকি এখন দেখাবো এটা? দেখেই দেন। কেন বলতেছি তার কারণ, সমন্বয়টাকে দেখাবো না। কেন বলতেছি কারণ এই যে দুইটা সূত্র দিয়ে চার্লস এবং বল শিখলাম না আমরা, চার্লস এবং বলের সূত্র দিয়ে একটা মিশ্রিত সূত্র এই যে আছে। সমন্বয় সূত্র, ওটা পরে দিছি। হ্যাঁ, বল এবং চার্লসের সূত্র থেকে সমন্বয় সমন্বয় সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেহেতু এখানে সামনে আবার বলের সূত্র লাগতেছে, এই অ্যাভোগাড্রো আমরা ওটা দেখেছি নাকি, দিতে যেহেতু বই আসা করে। তারপরে তো আবার লাগবে এটা। হ্যাঁ, লাগবে। সুন্দর। তাহলে দেখো অ্যাভোগাড্রোর সূত্র, তোমরা অ্যাভোগাড্রোর নাম শুনছো না? অ্যাভোগাড্রোর সংখ্যা নাম জানো? অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা কত জানো? তার মানে এটা তো জানবাই, বিষয় না। তো গ্যাসের আয়তন এবং পরিমাপের মধ্যে সম্পর্ক, গ্যাসের আয়তন এবং মূলের মধ্যে পরিমাপের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আয়তন বাড়লে পরিমাণ বাড়বে না কমবে বলো তো? মানে পরিমাণ বাড়লে আয়তন বাড়বে না কমবে বলো? পরিমাণ বাড়লে অবশ্যই আয়তন বাড়বে। এটা তো নর্মাল জিনিস, আমরা বুঝতেছি, বিষয়টা এটাই। দেখো বয়েল ও চার্লসের সূত্রের প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ, আমরা বলছিলাম নির্দিষ্ট পরিমাণ n মোল বলছিলাম, গ্যাস নিয়ে পরীক্ষা করা হয়েছে। এখন গ্যাসের পরিমাণ ভিন্ন করে পরীক্ষা করা হবে। দেখো পরে দেখো চিত্র, তুমি যে 1.9 দেখো চিত্র যা আছে পরের ব্যাপার, দুটি পিস্টন সিলিন্ডারের নিচে, আমরা দেখে চিত্রটা তোমাকে দেখাই দেই। তা চিত্র কোনটা বলছে বলো তো? 1.9 কোথায়? এই যে এটা বুঝছো, পিস্টন বুঝো, সিলিন্ডারের পিস্টন বুঝো। অর্থাৎ এখানে এমন একটা কন্টেইনার থাকবে আর একটা কি থাকবে ফ্লেক্সিবল, যেটা যাতায়াত করতে পারে এমন একটা জিনিস। হ্যাঁ, ঘর্ষণলেস, ঘর্ষণ থাকবে না, এটাকে বলা হয় কি পিস্টন, সিলিন্ডার এবং পিস্টন বলা হয়ে থাকে। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো কোথায়? পিস্টন সিলিন্ডার নিয়ে তাপগতি বিদ্যুতে। ঠিক আছে, আমাদের ওখানকার কাজই শুধু সিলিন্ডার নিয়ে আর পিস্টন নিয়ে পড়াশোনা, ওখানে আমরা জানবো। তাহলে দেখো দুইটি পিস্টন সিলিন্ডারের নিচে দুটি টেস্ট টিউব যুক্ত করা হয়। প্রথম টেস্ট টিউবে, আচ্ছা তোমরা এগুলো পড়িও, কত কাজ টাজ বলতে পারবো না এখন, ডাইরেক্ট কথা আসতেছি, মেইন কথা। পরীক্ষা থেকে কী প্রমাণিত হয় আমরা এটা জানি, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন এটির পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাতিক। এটাই হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ মোল সংখ্যা হলো, আমরা পরিমাপ, পদার্থের পরিমাপ কী দ্বারা প্রকাশ করি? রসায়নে মোল দ্বারা। তাহলে এই যে মোল যত বেশি হবে তার আয়তন তত কী হবে? বেশি হবে না? কম হলে কম হবে, বেশি হলে বেশি হবে, তাহলে সমানুপাতিক সম্পর্ক না এটাই। তাহলে এটা ভি সমানুপাতিক এন, এন কি? মোল সংখ্যা। ঠিক আছে, ওকে। তখন কি বলতো, বাকিগুলো স্থির থাকবে, চাপ এবং তাপমাত্রা স্থির। বুঝতে পারছো? ওকে। এখন কে হলো কি? সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ ভি বাই এন সমান কি? কে। ওকে। এখন কথা হলো এই যে সম তাপমাত্রা বা সমচাপের সব গ্যাসের জন্য এই সম্পর্ক মতে অ্যাভোগাড্রো সূত্রের বিবৃতি নিম্নরূপে দেওয়া হয়। কি সেটা? স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো আদর্শ গ্যাসের সম আয়তনে সমসংখ্যক কণা বা মোল থাকে। এটা ছোটো ক্লাসে তোমরা এই বিবৃতিতে না বুঝলেও এমনিতে ক্লাস 10-এর 6 নম্বর অধ্যায়ে পড়ে আসছো। কি থাকবে বলো তো? যে কোনো আদর্শ গ্যাসের সম আয়তনে সমসংখ্যক কি থাকবে? কণা থাকবে বা মোল থাকবে। যেমন আমরা জানি এসটিপিতে কত বলো তো? 22.4 লিটারে কি থাকবে? অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে, পরমাণু যেটাই বলো, অর্থাৎ গ্রামাণবিক ভরের কিছু একটা থাকে। ঠিক আছে, তাহলে গ্যাসের প্রমাণ অবস্থায়, এগুলো সবই সহজ জিনিস। প্রমাণ অবস্থায় যদি বলি, দেখো যে সকল নিয়ামক বা ফ্যাক্টর গ্যাসের আচরণকে প্রভাবিত করে তা সুস্পষ্ট করার জন্য রাসায়নিকবিদগণ গ্যাসের জন্য নির্দিষ্ট প্রমাণ তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আমরা এসটি বলি, মোলার আয়তন প্রকাশ করেন। কত সেটা? দেখো যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273.15 কেলভিন বা এবং 1 ATM চাপে বা 760 মিলিমিটার মার্কারি বা এত টর, একই জিনিস, আয়তন কত? 22.4, অত 414 এগুলো মনে রাখতে হবে না, 22.4 রাখলেই হবে। ঠিক আছে, এটা তারপরে আমরা যেটা বুঝলাম যে
এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত 22.4, এটা তোমরা ছোট ক্লাসে জানো কিন্তু 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4। এসটিপি আছে, এসিটিপি আছে, ওগুলো জানবো, এনটিপি আছে, এগুলো জানবো। এগুলো মিললে আমরা জানবো কোথায় বলো তো, এগুলো আমরা এখানেও আছে, হ্যাঁ আমার পরিমাণগত রসায়নতে ওখানেও আছে। আমি তারপরে প্রথম দিকে বলছি দ্বিতীয় লেকচারে, এসটিপি আর এসএটিপি আছে। দেখো গ্যাসের 1 মোলার আয়তনে, আমরা এগুলো পরিমাণগত রসায়নে আরও জানবো বিস্তারিত, এই যে মোলের বিষয়টি, হিসাব নিকাশ, পিএইচ নির্ণয়, এগুলো জানবো। আবার এগুলো মানে পরিমাপগুলা কতটুকুতে কত আছে, এগুলো নিয়ে আমরা ওই অধ্যায়ে জানবো আর কি। গ্যাসের 1 মোলার আয়তনে, অর্থাৎ আমরা ছোটো ক্লাসে পড়ছি না, ক্লাস 10-এর ওই যে 6 অধ্যায় মোটামুটি ছিল না, ওইগুলো আরও ডিপলি ক্রিটিক্যালি সব কিছু আমাদের পরিমাণগত রসায়নে। দেখো গ্যাসের 1 মোলার আয়তনে অণুর সংখ্যাকে কি বলা হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এটাকে NA দ্বারা প্রকাশ হয়। অর্থাৎ 1 মোলের আয়তনে, মোল আয়তন কাকে বলা হয়, যে আয়তনের পরিমাণ কি থাকবে 1 মোল থাকবে। অর্থাৎ 1 মোলের আয়তনকে কি বলা হয়, মোলার আয়তন। এতে কি থাকবে, আচ্ছা আমি কি এগুলো বেসিক থেকে পড়াবো, এগুলো তোমরা জানো না নাকি আমি ছোট ক্লাসের মধ্যে পড়াবো? না না এটা জানি। নাহলে কিন্তু যে ডিপলি পড়াবো আর কি। তো অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলতো, এটা পুরস্কার হয়ে থাকে, এটা কত 6.02। ওকে, এখন একটা জিনিস তোমাদের বলি, অত পারো কিনা, গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, এগুলো বলতে কি বোঝায়? 1 গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম পারমাণবিক ভর। যদি তোমাকে বলি আমি এখানে কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম আণবিক ভরের ভর কত, 40 গ্রাম। তাহলে 1 গ্রাম, আমি কথাটা বললাম কি বলতো 1 গ্রাম, তাহলে এটা কিন্তু কনফিউশন হতে পারো যে 1 গ্রাম আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের আয়তন কত। আমি বললাম যে কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম আণবিক ভর এর আয়তন কত, এর আয়তন কত এসটিপিতে, বলো তো কি হতে পারে? কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম আণবিক ভরের আয়তন কত এসটিপিতে? 40/22.4 40 ভাগ মানে ওই যে 22.4 ভাগ 44 40/22.4 44 ভাগ V বাই আয়তন বলছি আমি। 1 গ্রাম আণবিক ভরের আয়তন কত? 1 গ্রাম ভরের একটু তুমি বলো, ছোট হাতের n = n/na না, তুমি বলো 22.4। 5.4। তোমাকে এই কথাটা একটু আগে বললাম, ভর মানে বিভিন্ন ক্ষেত্রে আলাদা হয়। এই 1 গ্রাম আণবিক ভর বলতে বোঝায়, আণবিক ভর বলতে ওই জিনিসটা আণবিক ভরকে বোঝায়। অর্থাৎ এই যে এটার পুরোটার ভর কত 44, এটাই হলো 1 গ্রাম আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের। 1 গ্রাম পারমাণবিক ভর কার ক্ষেত্রে, পরমাণু ক্ষেত্রে ব্যবহার করে। যেমন নাইট্রোজেনের 1 গ্রাম পারমাণবিক ভর সমান কত 14 গ্রাম। বুঝতে পারছো? এই জন্য এটা কনফিউশন হবে স্বাভাবিক, এই জন্য আমি দিছি, এমনি দিতাম না। কিন্তু প্রথমে দ্বিতীয়তে আসছিল সংজ্ঞাটা আসছিল গ্রাম আণবিক ভরের সংজ্ঞা। তাহলে 1 গ্রাম আণবিক ভর বলতে কি বোঝায় এবং 1 গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝায়, বুঝতে পারছো? অর্থাৎ 1 গ্রাম আণবিক ভর বলতে ওই অণুটার টোটাল ভর, টোটাল ভর। আর 1 গ্রাম পারমাণবিক ভর বলতে ওই পরমাণুটার টোটাল ভর। ঠিক আছে, কনফিউশন হওয়ার কোনো অপশন নেই। তার মানে আমরা জানি এটা কত 44 গ্রাম। 44 গ্রামের ভর কত এসটিপিতে 22.4। এটার মনে করো নাইট্রোজেনের 1 গ্রাম আণবিক ভরের আয়তন কত, এটা 22.4। 1 গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম পারমাণবিক ভরে সবকিছুর আয়তন কত হবে এসটিপিতে 22.4। সবগুলো পরিমাণ কত হবে, কতগুলো অণু হবে বা কতগুলো পরমাণু হবে, অ্যাবাউটের সংখ্যা 6.02 × 10⁻23। ক্লিয়ার? সবগুলো একই। অর্থাৎ 1 গ্রাম আণবিক ভর বলি, 1 গ্রাম পারমাণবিক ভর বলি, যার ক্ষেত্রে বলবো তারই সংখ্যা হবে, অনুসংখ্যা হতে হবে, মানে 1 মোলের মধ্যে আয়তন হবে 22.4, সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পারছো? এটাই যদি বোঝো তাহলে আর কোনো কিছু কনফিউশন হবে না। না বুঝলে আমি একটু বেসিক ওয়াইজ পড়াবো। বুঝছো তো নাকি? ওকে, এটা যদি আমি একদম ধরে পড়াতে যাই দেখা যাবে যে কয়দিন লাগবে। বুঝছো? এগুলো তো সহজ জিনিস না, এগুলো টাইম নেওয়ার দরকার নেই। দেখো 1 মোল অণু সমান কি, এই যে এখানে দেওয়া আছে 1 গ্রাম আণবিক ভর সমান কত হবে 6.02 × 10⁻22। ঠিক আছে, আণবিক ভর মানে কি, মানে এখানে অণুর সাথে আছে, কিন্তু এই জন্য কি এটি এতটি অণু। পারমাণবিক ভর বলে কি বলতাম, পরমাণু। বুঝতে পারছো? তাহলে দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু থেকে কি এতটি, 18 গ্রাম পানি 1 মোল,
তো 18 গ্রাম বায়ু সমান 1 গ্রাম আণবিক ভর। তাহলে এত অণু থাকবে কত 6.02 × 10⁻23। আবার 1 মোল পরমাণু সমান কি 1 গ্রাম পারমাণবিক ভর সমান এতটি। সোডিয়ামের 1 গ্রাম পারমাণবিক ভর সমান কত 23। বুঝতে পারছো ক্লিয়ার বিষয়গুলো? ওকে। মোলার আয়তন যদি বলি, প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন, এসটিপিতে মোলার আয়তন কত 22.4। 20 ডিগ্রি সেন্টিগ্রেড 1 atm চাপে আয়তন কত 24. 0.04 এটাকে বলা হয় এনটিপি। দেখে রাখো, নরমাল টেম্পারেচার, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নরমাল ন্যাচারাল 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 টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নরমাল এনটিপি ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রেসার। নর্মাল হবে, নরমালই তো হয়, আমার কনফিউজ হচ্ছে কিন্তু ন্যাচারাল টেম্পারেচার নর্মাল টেম্পারেচার মনে হয়। নরমাল নরমাল যাই হোক একটু দেখে নিবা, তো আমি কিন্তু কনফিউজ নর্মাল হয়, নর্মাল টেম্পারেচার প্রেসার, ঠিক আছে নর্মাল হবে। তাহলে এনটিপি, ঠিক আছে ওকে। আর এটা তো এসএটিপি দেওয়া আছে, তাহলে এসএটিপি মানে কি, এটা কত হবে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, তারপরে 24.7 কখন তাপমাত্রা এটা একটু মুস্ত করবে পুরোটাই, বুঝছো? 789 এখন বাদ দিতে পারে না পুরোটাই, আর এটাও কিন্তু লাগবে। তার মানে এটা কিন্তু আমার দরকার আছে যে কোথায় নির্দিষ্ট জায়গায় দেওয়া থাকবে, তখন আমাদের মুক্ত রাখতে হবে। সো এটা কিন্তু আমি মুক্ত ধরবো কোনটার মধ্যে কোনটা আছে, ঠিক আছে ওকে। ওকে ঠিক আছে। তারপরটা দেখো, একটা অঙ্ক দেখি এখানে, এগুলো তো পারবা। এগুলো তো হালকা। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে বলো তো? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে বলো? 2টি। তুমি বলো 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে? অক্সিজেন গ্যাস হ্যাঁ অ্যাভোগাড্রোর কে কে বলবা বলো? হবে, অ্যাভোগাড্রোর সংখ্যাটার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে শোনো 32 থাকে আর 16 থাকে। আরে অক্সিজেন গ্যাস বলছে, O2 হবে, হ্যাঁ। সেটা নিয়ে ওই জায়গা তার মানে এটা অক্সিজেন গ্যাস মানে কি, অক্সিজেন কিন্তু পরমাণু আকারে থাকে না, অণু তাহলে অক্সিজেন গ্যাস বললো, এর ভর কত বলো তো? 32 গ্রাম। তাহলে 16 গ্রামে থাকে হলে অ্যাভোগাড্রো সংখ্যা, 32 মানে 32 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 16 তে থাকবে হাফ হয়ে যাবে, অর্থাৎ 6.02 × 10⁻23 ভাগ 2, হাইড্রোজেন অর্থাৎ কত হবে 3.01 × 10⁻23। ক্লিয়ার? একদম প্র্যাকটিস করতে হবে, বুঝছো? ছোট ক্লাসে পড়া এগুলো। পরের টঙ্কে দিছি। পরটা কি বলছে? হাইড্রোজেন 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে বলো তো? ওই আগে H2 হবে ভাগ হবে 3.01 × 10⁻23 3 3.01 না, কি বলছে? এটা তো হাইড্রোজেন সমান গ্যাস হাইড্রোজেন গ্যাস বলছে? পরমাণু বলছে। ওইটাই হবে তো। সমান সমান। হ্যাঁ 1 গ্রাম মানে কি ডাইরেক্ট ওটাই, ঠিক আছে অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো বুঝতে হবে, এই জন্য ভুল যায় বুঝছো? এগুলো আমি দেখিনি তো, দেখবে না তো, এগুলো পরীক্ষাও দেখবে না, এরকম মানে সহজ ডাইরেক্ট থেকে বেশি ভুল হয়। এগুলো ভুল হয়। বেশি এক্সাইটেড হয়। হ্যাঁ, excited বেশি। কোপ দিয়ে দিছি। দিয়ে আসছে রাইট একদম পুরা ফুল মার্ক শেষ। 80 টাকা। তো সমাধান কিন্তু সমস্যা কি বলো তো পরেরটা? একটি সোডিয়াম পরমাণুর ভর কত বলো তো? তুমি বলো একটি সোডিয়াম পরমাণুর ভর কত? 6.0 থেকে ওটা ভাগ। একটি সোডিয়াম পরমাণুর ভর, করতেই অ্যাভোগাড্রো। একটি সোডিয়াম পরমাণু। সরি, অ্যাভোগাড্রোর সংখ্যা। না না না। শোনো, সংখ্যার ভরে তো আমরা এই যে ভরগুলো যে বলি, আণবিক ভর বলি, পারমাণবিক ভর বলি, এগুলো কিন্তু আমরা 1 মোলের ভর বলি। হুম 1 মোল, এগুলো মোল বলি না, মৌলও বলি না, 23 ভাগ 6. অর্থাৎ এগুলো হলো 6.02 × 10⁻23 সোডিয়াম পরমাণুর ভর হলো 23। তাহলে একটি ভর কত হবে? এই যে এবার সঙ্গে ভাগ দিতে হবে, 23 ভাগ ওটা। অনেক কম। 23 ভাগ, এটা বুঝতে পারছো অনেক কম। কিন্তু আমরা ডাইরেক্ট বলি না, এগুলাতে বলি সোডিয়ামের ভর কত 23, এটা কিন্তু একটি পরমাণু ভর না, এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যক মানে পরমাণুর ভর। মানে সোডিয়ামের জায়গায় কার্বন ডাই অক্সাইডের ভর কত বলছিলাম বলো তো? 44 আণবিক ভর। তার মানে বললাম কি এতে কতগুলো অণুর ভর, অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পারছো? আমরা কার্বন ডাই অক্সাইড দেখতে পাই, হাতে ধরতে পারি, তাহলে এর ভর 44 গ্রাম হয়ে যাবে একটির ভর সম্ভব? কম হয়ে যাবে। তার এগুলো 1 মোল 6.02 × 10⁻23 ভর, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ওকে, পরিমাণগত রসায়নের ক্লাস হবে, হ্যাঁ ওগুলো পড়বো। লাগবে। ওকে এগুলো তাহলে বুঝলা নাকি? দেখি আমরা একটু এক্সাইটিং ভালো জিনিস দেখাচ্ছি। দেখো 500টি স্বাক্ষর দিতে এটা একটা না। গ্রাফাইট পেন্সিলের এত এত গ্রাম খরচ হয়, একটা দিতে প্রতিটি কত স্বাক্ষরে লাগে? কতটি সেটা খরচ তুমি হবে? করো খালি, জাস্ট প্রতিটি স্বাক্ষরে কতটি লাগবে, কার্বন। কার্বন পরমাণু লাগবে। খরচ হবে? গ্রাম থেকে কি করে বলো তো? কার্বনের ভর আমরা জানি কিনা বলো তো? 1 মোল সমান কত গ্রাম? 12 গ্রাম। 1 মোল সমান 12 গ্রাম,
ঠিক আছে? এখন কী করবো, এখানে কী দেওয়া আছে মিলিগ্রাম, এটাকে মিলিগ্রাম নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে 500টি স্বাক্ষর দিতে লাগে হলে এত মিলিগ্রাম, আমাদের আছে 1 মোলে আছে কত, 12,000 এত মিলিগ্রাম। বুঝতে পারছো? এখন প্রতিটি স্বাক্ষরে কতটি পরমাণু খরচ হয়, তো আমরা জানি এটা সমান কতটি পরমাণু, এই যে এক মোল সমান এত গ্রাম সমান এত মিলিগ্রাম, এটা সমান জানো কত, 6.02 পরমাণু। বুঝতে পারছো? বোঝা গেছে? অর্থাৎ আমরা লিখতে পারি কি বলতো, যে এত গ্রাম হ্যাঁ। 12,000 গ্রাম তাহলে আমাদের এতটুকু কিন্তু খরচ হয়েছে, তো আমরা জানি এখানে এত গ্রাম সমান কতটি পরমাণু, এই এতটি অনুগ্রাম এই যে এত গ্রাম কার্বন সমান 1 মোল, অর্থাৎ এত সমান কত, আর মোলটা বের করলাম, করার পরে যে 1 মোল কার্বন পরমাণু সমান কত, এতটি, এটা দেবে। এটা কি জিনিস না? একটু নিজেরা দেখবা, সব বলে দিলে তো সব নিজের ব্রেনটা খাটবে না। এভারেটের সংখ্যা 12,000 আর দেখাবো, আর দেখাই না নাকি, থাকলে ওটা পরেরটা তো অক্সিজেন, কয়টি অক্সিজেন পাবো, এগুলো সহজ জিনিস। ওকে, এটা এসএপি। তাহলে তোমাদের কাজ হলো এই যে অঙ্কগুলো করা, জেনারেটর ঠিক আছে? তো বলতে পারো যে সহজ অঙ্ক করবো না, কথা হলো যে এরপরে তো আর করার সময় পাবে না, এখন করে না রাখি, দেখাও আমাকে, তাহলে এরপর আর করার দরকার নাই, যে পারতেছো, কিন্তু যদি কোনো একটা মাঝে যদি একটা ঘালবা থাকে তাহলে জানো পরে পরীক্ষা যদি ওইটাই দেয়, সো সব করতে হবে, বুঝছো? যদি এমন হয় যে দেখা যাচ্ছে এটা ইজি, ওটা বাদ দিতে পারো, কিন্তু এমন হয় তো কঠিন ব্যাপার, টাইপের একটা দুটো হ্যাঁ করলাম। টাইপের একটা দুটো করলাম, তারপরেও আসলে বাদ দেওয়া উচিত না, প্র্যাকটিস করা উচিত, করবা। সমন্বয়। তারপর কি এখানে আছে, বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় সূত্র, ওকে, কমেট সূত্র। দেখো গ্যাসের সমন্বয় সূত্র কি হবে, সেটা যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের এন মোল এন স্থির বেলায় 3টি পরিবর্তনশীল রাশি ছিল না, ভি ছিল, পি ছিল, টি ছিল, এর মধ্যে যে কোনো দুটিকে পরিবর্তন করলে তৃতীয় রাশির মানের উপর কী প্রভাব পড়ে তা বয়েলের সূত্র এবং চার্লস সূত্রের সম্পর্ক থেকে বের করা যায়। সূত্রের যুক্ত সম্পর্ক থেকে বের করা যায়। আমরা যে বয়েলের সূত্রে জানছিলাম কি বলতো, ভি সমানুপাতিক 1/p, ওইখানে এন আর টি ছিল স্থির, চার্লস সূত্রে ভি সমানুপাতিক টি, তাপমাত্রা আর ওকে, চাপ আর কি। চাপ সমান ছিল। এখন দেখো এই যে বীজগণিতিক পরিবর্তনশীল রাশির সূত্র মতে উভয় প্রকার সম্পর্ক তুমি কি পাও এখানে, তাহলে ভি সমানুপাতিক 1/p পাও, আবার ভি সমানুপাতিক কি পাও, টি পাও। তাহলে ভি সমানুপাতিক লেখা যায় 1/p গুণন টি লেখা যায় কিনা, দুটো একত্র করে নিলাম আমরা, তারপরে তাহলে এখানে কি হবে, এখানে দুইটা কিন্তু স্থির, তাহলে এখানে সমানুপাতিক তুলে দিলে কি হবে, কে হবে, অন্তবাদ এখানে টি গেল, তাহলে কি হলো, ভি সমান কে গুণন টি ভাগ পি, ওকে। তো এখন তুমি এটা যদি করো কি হচ্ছে বলো তো, পি ভি সমান কে টি। এখন যদি আমি এই যে টি রে এবার নিয়ে আসি, পি ভি বা টি সমান কি হলো, কে, তাহলে এটাই হলো সূত্র। তাহলে তুমি যে কোনো ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান সমান পি টু ভি টু টি টু, ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তাহলে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড টি ওয়ান সমান পি টু ভি টু টি টু, এটা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ, বোঝা গেছে? এনটা অবশ্যই স্থির। ওকে, ওগুলো যেমন দুইটার মধ্যে শিখালাম, এটা আমরা কি 3টার মধ্যে, এটাই শুধু জাস্ট এটা মুস্ত করতে হবে, ওকে। ওকে, তাহলে সমস্যা দিয়েছে দুইটা। আমরা দেখি এগুলাই করো, বেশি দেবো না, প্র্যাকটিস করতে অনেক পড়া আছে না, কালকে পরীক্ষাটাও দাও, এগুলোই করো।